আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি সালিম সালমান আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম জুওলজি পঞ্চম অধ্যায়ে, যে আমার ফুল বা তোমার শ্বসন শাস্ত্রের যে অধ্যায়টা, ওই অধ্যায়ে আমি জাস্ট দুইটা টপিক নিয়ে আজকে এই ভিডিওটা বানানো। জাস্ট দুইটা টপিক, এবং এই দুইটা টপিক তুমি যদি ভালোভাবে ক্লিয়ার করো, তোমার নিশ্চিত এইচএসসি পরীক্ষায় একটা সিকিউর গ বা ঘ দাগ তোমার কমন করবে। সো এই দুইটা টপিক, শ্বসন পথ আর প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া, এই টপিকটুক নিয়ে জাস্ট আমার আজকের এই ভিডিওটা বানানো। ঠিক আছে, সো ক্লাস শুরু করা যাক। আচ্ছা, প্রথমে চলে আসো শ্বসন পথ। কিসের মধ্যে আসি? শ্বসন পথ। আমার এই শ্বসন পথ শুরু হবে কোথা থেকে? আমার শ্বসন পথ তোমার শুরু হবে হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র থেকে। শ্বসন পথের আমার শুরু হবে কোথা থেকে? সম্মুখ নাসারন্ধ্র। এই সম্মুখ নাসারন্ধ্র থেকে আমার শ্বসন পথের শুরু। আমার নাকের যে সামনে আমাদের দুটো ছিদ্র আছে, এই ছিদ্র দুটোকে আমি কি বলতেছি? সম্মুখ নাসারন্ধ্র। এই সম্মুখ নাসারন্ধ্র থেকে আমার শ্বসন পথের শুরু হবে। এমসিকিউতে আসে কিন্তু, শ্বসন পথের শুরু হবে কোথা থেকে? সম্মুখ নাসারন্ধ্র থেকে আমার এই শ্বসন পথের শুরু। আচ্ছা, সম্মুখ নাসারন্ধ্রের পরে আমার এই যে বাতাস কোথায় যাবে? বায়ু তো আমার সম্মুখ নাসারন্ধ্র দিয়ে বায়ু হচ্ছে আমার দেহের মধ্যে প্রবেশ করলো। তারপর আমার কোথায় যাচ্ছে বায়ুটা? তারপর আমার বায়ুটা যাবে হচ্ছে সম্মুখ নাসারন্ধ্রের পরে যাবে হচ্ছে ভেস্টিবিউলে। কোথায় যাচ্ছে? ভেস্টিবিউল। সম্মুখ নাসারন্ধ্রের পরে আমার কোথায় যাবে? ভেস্টিবিউল। সম্মুখ নাসারন্ধ্রের পরে আমার কোথায় যাচ্ছে? ভেস্টিবিউল। ভেস্টিবিউলের পরে যাবে হচ্ছে নাসা গহ্বর। কোথায় যাবে বলো বাতাসটা? নাসা গহ্বর। সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, তারপর আমার কোথায় যাচ্ছে? নাসা গহ্বর। আচ্ছা, নাসা গহ্বরের পরে আছে তোমার পশ্চাৎ নাসারন্ধ্র। কোথায় যাবে? পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, তারপর আমার বায়ুটা কোথায় যাচ্ছে? পশ্চাৎ নাসারন্ধ্র। তারপর আমার যাচ্ছে হচ্ছে নাসা গলবিল, মানে ন্যাজোফ্যারিংস। কোথায় যাবে? নাসা গলবিল। কোথায় যাচ্ছে আমার? নাসা গলবিল। তাহলে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল। তারপর যাবে হচ্ছে স্বরযন্ত্রে। তারপর কোথায় যাবে? তারপর বাতাসটা যাবে হচ্ছে স্বরযন্ত্রে বা আমার ল্যারিংস। ঠিক আছে, তাহলে প্রথমে কি? সম্মুখ নাসারন্ধ্র, তারপর ভেস্টিবিউল, তারপর নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, তারপর আমার কোথায় যাচ্ছে? স্বরযন্ত্রে যাচ্ছে। স্বরযন্ত্রের পর থেকে আমার কি শুরু হয়ে যাচ্ছে? স্বরযন্ত্রের পর থেকে আমার শুরু হচ্ছে ট্রাকিয়া। স্বরযন্ত্রের পর থেকে আমার কি শুরু হচ্ছে? ট্রাকিয়া। স্বরযন্ত্রের পর থেকে আমার শুরু হবে হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া দুই ভাগে ভাগ হবে। দুই ভাগে ভাগ হয়ে ট্রাকিয়া তৈরি করবে ব্রঙ্কাস। ট্রাকিয়া দুই ভাগে ভাগে কি তৈরি করতেছে? ব্রঙ্কাস তৈরি করতেছে। ট্রাকিয়া দুই ভাগে ভাগে কি তৈরি করতেছে? ব্রঙ্কাস। ব্রঙ্কাস গুলো এবার ভাগ হবে কিসে? ব্রঙ্কাস গুলো ভাগ হবে ব্রঙ্কিওলে। প্রথমে পাবো হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল। কোন ব্রঙ্কিওল? প্রান্তীয় ব্রঙ্কিওল। প্রথমে পাচ্ছে হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল। তাহলে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, স্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিওল। প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে আমি পাবো হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে আমি কি পাবো? প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে আমার আসবে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। এই শ্বসন ব্রঙ্কিওল, এই শ্বসন ব্রঙ্কিওলের পরে আমার আসবে হচ্ছে অ্যালভিওলার নালী। কি আসতেছে আমার এরপরে? এরপরে আমার আসবে হচ্ছে অ্যালভিওলার নালী। আমি উপরে লিখতেছি একটু। এরপরে আসতেছে হচ্ছে আমার অ্যালভিওলার নালী। এরপরে আসতেছে আমার অ্যালভিওলার নালী। তাহলে শ্বসন ব্রঙ্কিওলের পর আমার কি আসতেছে? অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালীর পরে আমার আসবে হচ্ছে অ্যাট্রিয়াম। কি আসবে আমার এখানে? অ্যাট্রিয়াম। এটা কিন্তু আমার হার্টের অ্যাট্রিয়াম না, এটা হচ্ছে আমার এই ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে যে অ্যাট্রিয়াম আছে সেই অ্যাট্রিয়াম। তাহলে অ্যালভিওলার নালীর পরে আমার কি আসতেছে? অ্যাট্রিয়াম। অ্যালভিওলার নালীর পরে আমার কি আসতেছে? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরে আমার আসবে হচ্ছে অ্যালভিওলার থলি। অ্যালভিওলার থলি। তারপর আমার কি আসতেছে? অ্যালভিওলার থলি। এবং সর্বশেষে আমার আসতেছে হচ্ছে অ্যালভিওলাস। সর্বশেষে আমার কি আসতেছে? অ্যালভিওলাস। এই ছিল হচ্ছে আমার শ্বসন পথ। বায়ু কোথা থেকে আমার কোথায় যাচ্ছে, এই ছিল হচ্ছে আমার টোটাল শ্বসন পথ। এক সর্বশেষ কোথায় যাচ্ছে? আমার ফুসফুসের অ্যালভিওলাসে। এবং অ্যালভিওলাসে কিন্তু তোমার ব্যাপন প্রক্রিয়ায়, অ্যালভিওলাসে কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়ে থাকে। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে আমার কোথায়? এই অ্যালভিওলাসে। অ্যালভিওলাসে যে আমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে। আচ্ছা, তাহলে ব্রঙ্কিওল আছে কয় ধরনের? দুই ধরনের, প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল। আমার ব্রঙ্কাস আছে তিন ধরনের। কয় ধরনের ব্রঙ্কাস আছে আমার? তিন ধরনের ব্রঙ্কাস আছে। কি কি? প্রথমে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। প্রথমে আমার কি আছে? প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে। প্রথমে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, তারপর আছে হচ্ছে আমার সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপর আছে হচ্ছে আমার টারশিয়ারি ব্রঙ্কাস। এই ভাগগুলো আমি কিভাবে করছি? আচ্ছা, আমরা সবাই কি জানি? আমাদের ফুসফুস আছে কয়টা? আমাদের ফুসফুস আছে দুইটা।
এখন এই ট্রাকিয়া উপর থেকে ষড়যন্ত্রের পথ থেকে নেমে ট্রাকিয়া আমার দুই ভাগে ভাগ হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করলো। তাহলে এই যে ট্রাকিয়া যে দুই ভাগে ভাগ হলো, দুইটা ফুসফুসে প্রবেশ করতেছে ট্রাকিয়ার দুইটা অংশ, এইটাকে আমি বলবো হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। আমার ডান ফুসফুস কয়টা লোবে বিভক্ত? 3টা। বাম ফুসফুস কয়টা? 2টা। এই লোবে যাচ্ছে যে ব্রঙ্কাস তাকে বলবো হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস, ঠিক আছে। আর ডান ফুসফুস আবার 10টা সেগমেন্টে বিভক্ত, বাম ফুসফুস আমার 8টা সেগমেন্টে বিভক্ত। এই সেগমেন্টে যাচ্ছে যে ব্রঙ্কাস তাকে বলবো হচ্ছে টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস। বোঝা গেল? তাহলে আমি ব্রঙ্কাসকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, ঠিক আছে। ফুসফুসে যাচ্ছে প্রাইমারি, লোবে যাচ্ছে সেকেন্ডারি, আর আমার সেগমেন্টে যাচ্ছে টারশিয়ারি, তারপর হচ্ছে ব্রঙ্কিওল। এখন টোটালি শ্বসন পথকে আমি 3টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে। সম্মুখ নাসারন্ধ্র থেকে শুরু করে ষড়যন্ত্র পর্যন্ত, সম্মুখ নাসারন্ধ্র থেকে শুরু করে ষড়যন্ত্র পর্যন্ত এই অংশটুককে আমি বলবো হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এটাকে আমি কি বলতেছি? বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এটাকে আমি কি বলবো? এটাকে বলবো হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, ঠিক আছে। ট্রাকিয়া থেকে শুরু করে প্রান্তীয় ব্রঙ্কিওল, ট্রাকিয়া থেকে শুরু করে প্রান্তীয় ব্রঙ্কিওল, এই অংশটাকে বলবো বায়ু পরিবহন অঞ্চল। এটাকে আমি কি বলবো? বায়ু পরিবহন অঞ্চল। এটাকে আমি বলতে পারি, এটা ছিল আমার 1 ছিল বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, 2 আমি কি পেলাম? বায়ু পরিবহন অঞ্চল। 2টা আমি কি পাচ্ছি? বায়ু পরিবহন অঞ্চল। 3 নম্বরে এই তোমার হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু করে, শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু করে এই অ্যালভিওলাস পর্যন্ত এই অংশটাই হচ্ছে আমাকে বলবো হচ্ছে এটাকে শ্বসন অঞ্চল। এই অঞ্চলটাকে আমি কি বলতেছি? এটাকে বলবো হচ্ছে শ্বসন অঞ্চল। এটাকে আমি বলবো হচ্ছে শ্বসন অঞ্চল। তাহলে আমি কি বললাম? আমি এই টোটাল শ্বসন পথকে আমি 3টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করতেছি? 3টা ভাগে। একটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, একটা হচ্ছে আমার বায়ু পরিবহন অঞ্চল, একটা হচ্ছে শ্বসন অঞ্চল। 3 নম্বরে আমার কি আছে? শ্বসন অঞ্চল। এইভাবে আমি হচ্ছে আমার এই টোটাল শ্বসন পথটাকে 3টা ভাগে ভাগ করতেছে। খুব 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 ইম্পর্টেন্ট। বায়ু তোমার কোথা থেকে কোন জায়গায় যাচ্ছে এই ফ্লোচার্ট তোমার মনে রাখা লাগবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু একবার প্রশ্ন আসছে যে বায়ু পরিবহনের ফ্লোচার্ট কোনটা, কোনটা সঠিক বা কোনটা সঠিক নয়। সো এইটা একটু তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়া লাগবে, ঠিক আছে। তাহলে আমার 1 নম্বর টপিক যা ছিল শ্বসন পথ, এইটা আমার ক্লিয়ার, ঠিক আছে। এবার চলে আসি 2 নম্বর প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া। কিসের মধ্যে চলে আসি আমরা? প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়ার ভিতর। আচ্ছা প্রশ্বাস নিঃশ্বাস, এই প্রশ্বাস নিঃশ্বাসটা মূলত বহি শ্বসন। এই নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া আমার কেমন প্রক্রিয়া? এটা হচ্ছে একটা বহি শ্বসন প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? শ্বসন আছে 2 প্রকার, অন্তঃশ্বসন আর বহি শ্বসন। এটা আমার কেমন শ্বসন প্রক্রিয়া? এটা হচ্ছে আমার বহি শ্বসন প্রক্রিয়া, ঠিক আছে। তুমি প্রথমে চলে আসি প্রশ্বাস প্রক্রিয়ায়। প্রশ্বাস প্রক্রিয়া, আচ্ছা মনে রাখা লাগবে আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে 2 ধরনের পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয় ধরনের পেশি? 2 ধরনের পেশি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2টা পেশি এই ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। কোন কোন পেশি? এক হচ্ছে ডায়াফ্রাম পেশি, ডায়াফ্রাম পেশি। 2 হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। 2 কি? ইন্টারকোস্টাল পেশি। কোন কোন পেশি ভূমিকা পালন করতেছে? এক হচ্ছে ডায়াফ্রাম পেশি, আর একটা কি? ইন্টারকোস্টাল পেশি। তোমাকে যদি প্রশ্ন করে প্রধান পেশি কোনটা, এই প্রশ্বাস প্রক্রিয়ার প্রধান পেশি কোনটা? প্রধান পেশি হচ্ছে ডায়াফ্রাম। 90% ভূমিকা পালন করে থাকে। এটা আমাদের মেডিকেলের বইতে আছে, ঠিক আছে। এটা আমাদের মেডিকেলের বইতে আছে, জাস্ট জেনে রাখো। যদি একটা চাই প্রধান পেশি কোনটা, মানে ডায়াফ্রাম পেশি, ঠিক আছে। মূলত 2টা পেশি ভূমিকা পালন করে, একটা হচ্ছে ডায়াফ্রাম পেশি, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। প্রধান ভূমিকা পালন করতেছে কি? ডায়াফ্রাম পেশি। আচ্ছা এবার আসো প্রশ্বাস প্রক্রিয়া। তাহলে আমার কয়টা পেশি ভূমিকা পালন করতেছে? 2টা পেশি। এক হচ্ছে ডায়াফ্রাম পেশি, আর এক হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। একটা হচ্ছে আমার ইন্টারকোস্টাল পেশি, ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে। মনে রাখবা প্রশ্বাস প্রক্রিয়ায় আমার ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল উভয় পেশি সংকুচিত হবে। প্রশ্বাস প্রক্রিয়া মানে কি হবে? এটা আমার মনে রাখা লাগবে। প্রশ্বাস প্রক্রিয়া আমার ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল যে 2টা পেশি আছে উভয় আমার কি হচ্ছে? সংকুচিত হবে। তাহলে এই ডায়াফ্রাম পেশি এই ক্ষেত্রে সংকুচিত হবে, ইন্টারকোস্টাল পেশি আমার এক্ষেত্রে কি হবে? সংকুচিত হবে। উভয় আমার কি হবে? সংকুচিত হবে। ডায়াফ্রাম পেশিও সংকুচিত হবে, ইন্টারকোস্টাল পেশি আমার কি হবে? সংকুচিত হবে। ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল উভয় পেশি আমার কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। ডায়াফ্রাম পেশি যখন সংকুচিত হবে তখন বক্ষগহ্বরের অণু দৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পায়। কোন ব্যাস বৃদ্ধি পাচ্ছে? অণু দৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পায়। কোন ব্যাস বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে বলো? অণু দৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি বললাম?
ডায়াফ্রাম পেশি যখন সংকুচিত হচ্ছে তখন আমার কোন ব্যাস বৃদ্ধি পাচ্ছে? অনুদৈর্ঘ্য ব্যাস। ডায়াফ্রাম পেশি যখন সংকুচিত হবে তখন আমার এই অনুদৈর্ঘ্য যে ব্যাসটা আছে অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পাবে। তো ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, ডায়াফ্রাম সংকুচিত হলে কোন ব্যাসে বৃদ্ধি পাচ্ছে? অনুদৈর্ঘ্য ব্যাস। আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পায়, অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পায়। তাহলে ডায়াফ্রাম সংকোচনের কারণে কি হচ্ছে? অনুদৈর্ঘ্য ব্যাস বাড়লো। ইন্টারকোস্টালের কারণে তোমার কি হচ্ছে? অনুপ্রস্থ ব্যাস বাড়লো। এখন এই ব্যাস বাড়ার কারণে কি হচ্ছে? সামগ্রিকভাবে আমার বক্ষ গহ্বরের আয়তন বাড়তেছে। কারণ একদিকে আমার অনুদৈর্ঘ্য ব্যাস বাড়তেছে, একদিকে অনুপ্রস্থ ব্যাস বাড়তেছে। তো সামগ্রিকভাবে কি হচ্ছে আমার? সামগ্রিকভাবে আমার বক্ষ গহ্বরের ব্যাস বৃদ্ধি পাচ্ছে, বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। এখন বক্ষ গহ্বরের আয়তন যদি বেড়ে যায়, মানে ভি যদি বাড়ে, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? চাপের সাথে আয়তনের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমার বক্ষ গহ্বরের আয়তন যদি বেড়ে যায় তো বক্ষ গহ্বরের ভেতরে বায়ুচাপ তোমার কি হবে? কমে যাবে। সো বক্ষ গহ্বরের আয়তন যখনই বৃদ্ধি পাইছে, বক্ষ গহ্বরের ভেতর বায়ুর চাপ পরিবেশের চাপের তুলনায় কম হয়, পরিবেশের চাপের তুলনায় কম হয়। তাহলে বক্ষ গহ্বরের ভেতর বায়ুর চাপ পরিবেশের চাপের তুলনায় কি হচ্ছে? কমে যাচ্ছে। যেহেতু আয়তন বৃদ্ধি পাইছে, আমার ভির সাথে পি চাপের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আয়তন যেহেতু বৃদ্ধি পাইছে, আমার চাপ কি হচ্ছে? পরিবেশের তুলনায় চাপ আমার কমে যাচ্ছে। সো পরিবেশের চাপের তুলনায় আমার বক্ষ গহ্বরের ভেতরে চাপ কমে যাওয়ার কারণে বাইরের পরিবেশ থেকে বায়ু তখন সম্মুখ নাসানন্দ দিয়ে আমার দেহের মধ্যে, আমার ফুসফুসের ভেতরে প্রবেশ করতেছে। তাহলে যেহেতু বক্ষ গহ্বরের ভেতরে চাপ পরিবেশের চাপের তুলনায় কম, সেহেতু বাইরে থেকে বায়ু চাপের সমতা রক্ষার জন্য সম্মুখ নাসানন্দ দিয়ে প্রবেশ করে, বাইরে থেকে বায়ু সম্মুখ নাসানন্দ থেকে প্রবেশ করে। আচ্ছা, সম্মুখ নাসানন্দ দিয়ে বায়ু প্রবেশ করলো, তারপর কোন পথ দিয়ে অতিক্রম করবে? ওই যে এর আগের টপিক যা পড়েছিলাম শ্বসন পথ। ওই শ্বসন পথ হয়ে তোমার কোথায় চলে যাচ্ছে? অ্যালভিওলাসে চলে যাচ্ছে, যেখানে তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কি হচ্ছে? বিনিময় হচ্ছে, যেখানে আমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হবে। সো এই হচ্ছে আমার প্রশ্বাস প্রক্রিয়া। তোমার সিকিউতে যদি আসে, তুমি এইভাবে ফ্লো চার্ট দিয়ে দেখাবা এবং নিচে হচ্ছে ব্যাখ্যা লিখে দিবা, তোমাকে একদম ফুল মার্কস দিবে। তাহলে আমার কি হচ্ছে? প্রশ্বাসে কয়টা পেশি ভূমিকা পালন করে? এক হচ্ছে ডায়াফ্রাম পেশি, এক হচ্ছে আমার ইন্টারকোস্টাল পেশি। দুইটা পেশি ভূমিকা পালন করতেছে। প্রধান পেশি কোনটা? ডায়াফ্রাম পেশি। ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়তেছে। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে বক্ষ গহ্বরের অনুপ্রস্থ ব্যাস বাড়তেছে। একদিকে অনুদৈর্ঘ্য বাড়লো, একদিকে অনুপ্রস্থ বাড়লো। সামগ্রিকভাবে তোমার কি হচ্ছে? বক্ষ গহ্বরের আয়তন বাড়লো। আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে? ভেতরে বায়ুর চাপ কমে গেল এবং বাইরে থেকে বায়ু নাসানন্দ থেকে ভেতরে প্রবেশ করলো। এই আমার কি ছিল? এই ছিল হচ্ছে আমার প্রশ্বাস প্রক্রিয়া। নিঃশ্বাস প্রক্রিয়া ঠিক এর উল্টা।